বাড়িতে কেউ জানে? না। বলো না মেস্তা, আব্দুল চাচাকে বাঁচাতে গিয়ে আমি কি কোনো অন্যায় করেছি? হয়তো না, কিন্তু কেউ কিছু জেনে গেলে তুই এই কথাটাই বলবি যে আব্দুল চাচাকে বাঁচানোর জন্যই তুই বালি ছুটতে বাধ্য হয়েছিস। ভুলবশত সেই বালি সাহেবের চোখে গিয়ে লেগেছিল। সেটা তো সত্যি মেস্তা, আমি তো ধুলো ছুঁড়েছি ওনার চোখে। আমি ধুলো ছুঁড়েছি আর আমি আব্দুল চাচাকে বাঁচানোর জন্য ধুলো ছুঁড়েছি। এই দুইয়ের মধ্যে ফারাক আছে শুধু, দুটোই সত্যি, কিন্তু সত্যিটা কিভাবে বলা হচ্ছে এটা শেখার জিনিস। তুই সত্যিটা কিভাবে বলবি? আমি আব্দুল চাচাকে বাঁচানোর জন্য ধুলো ছুঁড়েছি। এটা বললে কেউ আর আমার শাস্তি দেবে না মেস্তা? দিলেও হয়তো গুরুতর হবে না। এখন চল, বাবা ডাকছে। বাবা? বাবা ডাকছেন কেন? ভয় পাচ্ছিস? ভয় পেলে তো চলবে না। আর শুনি, যে অগ্নিযুগে তুই জন্ম নিয়েছিস সেই যুগে ভয় করলেই মরতে হবে। কাউকে ভয় করিস না সুভাষ, কাউকে না। মেস্তা, অগ্নিযুগ কি? ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোর লাগি। যে যুগে কেউ আগুনে ঝাঁপ দিতেও ভয় পায় না, যে যুগে সবাই বুকে আগুন নিয়ে ঘোরে। বড়লাট লর্ড কার্জন যেদিন বাংলাকে ভাগ করে দিয়েছেন সেই দিন থেকেই এই অগ্নিযুগের শুরু। ওরা আগুন লাগিয়েছে বাংলায়, আর একদল মানুষ তাদের বুকের আগুন দিয়ে সেই বঙ্গভঙ্গ আটকাবে। তারা কিছুতেই বঙ্গভঙ্গ হতে দেবে না। তারা গান গেয়ে লড়াই করে প্রতিবাদ জানাচ্ছে। শুরু বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো আগুন জ্বালো। অনন্ত দাদার মতো। চল, আজ তোকে বোঝাবো স্বদেশী হওয়া কাকে বলে। ইংরেজ প্রভুদের বিরুদ্ধে কথা না, সভা হচ্ছে, পিকেটিং, বিদেশি দ্রব্য বর্জন, এক একটার জন্য এক একটা শাস্তি। অনেক চেষ্টা করেছি তোকে ধরতে, বারবার পুলিশকে ফাঁকি না। ছদ্মবেশী পুলিশটা আমায় ধরে ফেললো। আমায় আরো সাবধানী হওয়া উচিত ছিল। কিছুতেই ধরা দেওয়া যাবে না, কিছুতেই না। রক্ষা করো মা, রক্ষা করো। যারা এই দেশের জন্য লড়াই করছে তাদের তুমি বাঁচাবে না মা? তারা তো তোমার ভরসাতেই এত বড় যজ্ঞে নেমেছে। তারা যে তাদের দেশময় শৃঙ্খল মোচন করতে চায় মা। তোমার শক্তি তাদের দাও মা। তারা ঘুরে দাঁড়াক ইংরেজ শক্তির সামনে, ঘুরে দাঁড়াক তারা। আপনাদের মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে বিদেশিরা এসে আমাদের দেশে ব্যবসা করতে এসে আমাদের দেশকে নিয়ে ব্যবসা করছে, প্রভুত্ব করছে, আমাদেরকে ধনে প্রাণে শেষ করে দিতে হবে। যে ভারতীয়রা ভারতীয়দের শেষ করে দিতে, তাদেরকে আমি এদের থেকে বেশি ঘৃণা করি। যে বিদেশিরা আমাদের দেশের পয়সা নিয়ে তোমাদের হাতে পিস্তল তুলে দিচ্ছে, সেই দেশের মানুষদেরকে মারতে লজ্জা করে তোমার? নিজের দেশের মানুষের টাকায় কেনা বন্দুকে গুলির স্বাদ তুমি নেবে না? হ্যাঁ, বন্দে মাতরম।
সুকুমার, শরৎ, সতীশ, সুবিকে বলো আমি ডাকছি। জামাইবাবু, জামাইবাবু সুবিকে ডাকছে কেন? দাদা, দাদা, আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কি খবর জানো কি? বাবা, ও আপনারা কথা বলছেন, আমি বুঝতে পারিনি, আমি পরে না হয় আসবো। না না সতীশ, দাদা এই ঘরে ছিলেন বলে আমি তোমাকে আর শরৎকে এই ঘরেই ডেকে পাঠিয়েছি। সুবিকেও বলেছি, ওই তো এসে গেছে। এসো এসো শরৎ, এসো এসো সুবি। দাদা, আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন, শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন। উনি আজ কটকে আসছেন। আমি ওনাকে আজ আমাদের বাড়িতে আসতে নিমন্ত্রণ জানিয়েছি। শ্রী দ্বিজেন্দ্রলাল রায় আসবে? সুবি, তুই জানিস দ্বিজেন্দ্রলাল রায়কে? না। সুবি, শ্রী দ্বিজেন্দ্রলাল রায় একজন বড় মাপের মানুষ। উনি এক্সাইজ ডিপার্টমেন্টে ইন্সপেক্টর। এগুলো তুমি বড় হলে বুঝবে। বিভিন্ন জিনিসপত্রে সরকার যে ট্যাক্স ঠিক করে, উনি তার বড় দায়িত্বে আছেন। অনেক লেখাপড়া করে তবে তিনি এই দায়িত্ব পেয়েছেন। জানো কি, উনি তোমার বিশেষ পরিচিত সেটা আমি জানি, কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী? তার মানে যিনি আসবেন তিনি মাঠের ওদের মতো? সে আপনি ঠিকই বলেছেন দাদা। তবে শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের মতন একজন ব্যক্তিত্ব, তার উপর তিনি আমার পরিচিত, তাকে নিমন্ত্রণ জানানোটা সরকারের বিপক্ষে যেতে পারে। আমাদের বাড়ির একটা অন্যরকম পরিচিতি জানো কি, সেই জন্য ব্রিটিশরা আমাদের সম্মান করে এবং সেই কারণেই তারা তোমাকে কটক মিউনিসিপ্যালিটির প্রথম বেসরকারি সভাপতিত্ব দিয়েছে। আর দ্বিজেন্দ্রলাল রায়ের কথা তো জানোই, সরকারের সঙ্গে ওনার অনবরত মতবিরোধ। আর 1890-তে কি হলো তুমি তো জানো। জানি, চাষিদের জমির অধিকার দিতে হবে বলে উনি গভর্নর সাহেবের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। আলোচনা নয়, ঝামেলা করেছিলেন চাষিদের জন্য গভর্নরের সাথে। ভাবতে পারো কি যে হয় এদের মাঝে মধ্যে। আজ এমন কোনো আলোচনা হবে বলে আমার মনে হয় না দাদা। ওনার ছেলেও তো সঙ্গে আসছে। আলোচনা না উঠলেই ভালো। জ্যাঠামশাই, সুবি তো ওনার আরেকটা পরিচয় জানে না। সুবি, দ্বিজেন্দ্রলাল রায় একজন গীতিকার, অনেক গান লেখেন, জানিস? সে শিক্ষা সুবিকে নাইবা দিলে। ওনার পড়াশুনো, ওনার জ্ঞান এসবই যেন সুবি, ওনার গান জেনে আর কাজ নেই। গানের কথাগুলো শুনে মনে হবে যেন ইংরেজদের বিরুদ্ধে কথা বলছে। ভুলে গেলে সেসব গান, যা নয় তাই লিখে দিলে। কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ। এসব গান শরৎদের মতো অল্প বয়সী ছেলেদের মাথা খাওয়া নয় জানো কি? সরকার কি এসব ভালো চোখে দেখবে? এসব তো উনি দেশকে ভালোবেসে লিখেছেন জ্যাঠামশাই। দেশকে ভালোবাসা, দেশের মানুষগুলোকে ভালোবাসা অন্যায়? কলকাতায় থেকে এই শিক্ষাই তবে হচ্ছে। না না জ্যাঠামশাই, শরৎ সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, ওর মনটা খুব নরম তো। কোনো রাজনৈতিক আলোচনা যেন না হয়। উনি শ্রদ্ধেয় জ্ঞানী মানুষ, সন্ধ্যেটা পারিবারিক পরিবেশে কাটুক, এটাই আমি চাই। তাই হবে দাদা। যাক, সুভাষ, আজ তোমার জন্মদিনে তুমি একজন নতুন বন্ধুকে পাবে। দ্বিজেনবাবু তার ছেলে দিলীপকে সঙ্গে করে নিয়ে আসছেন। সেও একদম তোমারই বয়সী। শুনেছি সেও খুব ভালো গান গায়। দ্বিজেন্দ্রলাল রায়, ওনার গানে কি আছে যে জ্যাঠামশাই এত রেগে গেলেন? ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের কোথায় গেলে পাবে কেহ, কোথায় গেলে পাবে কেহ।
উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। দিলীপ, একটু আসবে? আসছি বাবা। দিলীপ, আজকে একটা গান গাইতে পারবে? আপনি শিখিয়ে দেবেন? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে তুমি বলো। এমন দেশটি কোথাও খুঁজে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। আসুন ভূপেন বাবু, আসুন, বসুন। অরবিন্দবাবু ফিরেছেন? না, শেষদা তো এখনো কটক থেকে ফেরেননি। অবশ্য এর মধ্যেই ফিরে আসার কথা ছিল। খবর পেলাম কটকের সবাই নাকি খুব গোলমাল হয়েছে। কটকের মতো শান্ত শহরের লোকজন যে এইভাবে অশান্ত হয়ে উঠবে ভাবাই যায় না। কটকে আজকাল স্বামী বিবেকানন্দর লেখা বই নিয়ে বেশ চর্চা হচ্ছে। সেই জন্যই হয়তো ওখানকার যুবকরা জেগে উঠেছে। স্বামী বিবেকানন্দের লেখা নিয়ে চর্চা হচ্ছে বুঝি? আজ দাদা থাকলে খুব খুশি হতেন যদি জানতে পারতেন তার লেখা পড়ে কটকের যুব সমাজ এইভাবে উদ্বুদ্ধ হয়ে উঠছে। বউঠান আশেপাশে নেই তো? কেন বলুন তো? অরবিন্দ বাবুর জন্য খুব চিন্তা হচ্ছে। কটকে নাকি চতুর্দিকে গুপ্তচর লেগে গেছে। কটকে গুপ্তচর? উনি তো কটকেই গিয়েছেন। শেষদার কোনো বিপদ হয়নি তো? উনি তো বোধহয় কোনো অস্ত্র নিয়ে যাননি। অস্ত্র? এত বিপদ মাথায় করে কেউ যায়? আমি তো সেই চিন্তাতেই ছুটে এলাম। ইংরেজরা এমনি সন্দেহ করছে যে বন্দে মাতারাম পত্রিকায় ওই লেখাগুলো নাকি অরবিন্দ বাবুই ছদ্মনামে লিখছে। পুলিশ ওনাকে নিশ্চয়ই খুঁজছে। পুলিশ? শুনলে, তোমার দাদাকে নাকি পুলিশ খুঁজছে? বৌদি, শেষদা দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজেকে ব্রতী করেছেন। আর আমি ওনার কেউ নই। মানুষটা কাল থেকে বাড়ি ফেরেননি। আমার ওনার জন্য চিন্তাও করা চলবে না বলতে চাও? ভয় পেও না বৌদি। শেষদার মতন মানুষ যাদের স্বামী হন তাদের ভয় পেতে নেই। আর দেখো, শেষদা কটক থেকে ঠিক ফিরে আসবেন। আপনাকে এই কটকের সবার খবরটা কে দিল? বাইরে এসে বলছি। ঠাকুরপো! ও ভাই, তোমার শেষদার কোনো ক্ষতি হয়নি তো? সেটা আমি কি করে বলবো বৌদি? যাই, আমি দেখে আসি ভূপেন বাবু আমাকে কেন ডাকলেন। শোনো, কোথায় গেলেন উনি? এদিকে পুলিশ নাকি খুঁজছে। মানুষটার কি প্রাণের ভয় বলেও কিছু নেই? সত্যি বৌদি, এমন ভাবে ইংরেজরা অত্যাচার শুরু করেছে, সেখানে শুধু তোমার শেষদার জন্য চিন্তা হচ্ছে। এই জন্য শেষদা এত বিরক্ত হন। তুমি জানো কত অল্প বয়সী ছেলেরা, যারা আমাদের বাড়ির থেকেও ছোট,
তেমন ছেলেরাও ঝাঁপিয়ে পড়েছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে। তোমার আরো সজাগ হওয়া উচিত ছিল। কি ব্যাপার অনন্ত, তুমি এখানে? তুমি কাল কটকে ছিলে না? ছিলাম বাবু। অরবিন্দবাবু ফিরেছেন? না, শেষদার কোনো খবর তো আমরা পাইনি। তুমি ফিরে এসছো অথচ শেষদা এখনো। কি ব্যাপার অনন্ত, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলবে তো? তুমি ধুঁকছো কেন? পুলিশ। পুলিশ? কোথায় পুলিশ? রাস্তায় পুলিশ ওকে ধরে ফেলেছিল, ও মেরে পালিয়ে এসছে। মানে কি প্রাণে মেরেছো? আগে না, যে হাত দিয়ে ধরেছিল সে হাত শুধু আমি মুছড়ে ভেঙে দিয়েছি। এই অস্ত্র দিয়ে শুধু ভয় দেখিয়েছি মাত্র। আমি একটা সমাজের চোখে অন্যায় করে ফেলেছি, আমি চুরি করে ফেলেছি। সে বেশ করেছো, বেশ করেছো। আমাদের তো অস্ত্র দরকার, কিন্তু ওই পুলিশটা তো এখনো বেঁচে আছে, তোমাকে নিশ্চয়ই খোঁজবার চেষ্টা করবে। এইভাবে তো তুমি বারবার পালাতে পারবে না। শোনো, ওকে এখন আমাদের কিছুদিন লুকিয়ে রাখতে হবে। অস্ত্র শস্ত্র নিয়ে ও কটকে গিয়েছিল, কিন্তু কিছুই দিতে পারেনি। অরবিন্দ বাবুর এদিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা ঢুকিয়ে রাখো। না না ভূপেন, এসব আলোচনা এখানে করা যাবে না। ওকে লুকোতে হবে। আমরা সমিতিতে যাই। চল। হ্যাঁ। না, সমিতিতে নয়। আপনি এসে গেছেন অরবিন্দ বাবু? আপনি ঠিক আছেন শেষদা? বাইরের পরিস্থিতি একেবারেই ভালো নয়। সমিতির বাড়ির সামনে গুপ্তচর দাঁড়িয়ে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। বাড়ি চলো সকলে। অনন্ত যাবে আমাদের সঙ্গে বাড়িতে। আমি আপনার বাড়ি যাব? আমি যে মায়ের সন্তান, তিনি যে তোমারও মা। তাহলে তাহলে কোনটা কিসের? এইসব মন থেকে ঝেড়ে ফেলো। বারিন, যদি কেউ জানতে চায় বলবে অনন্ত আমাদের মস্তুত ভাই। অনন্ত, কথাটা মনে রেখো। ভূপেন, তুমিও। এখানে আর এক মুহূর্ত নয়, বাড়ি চলো। পুলিশ হানা দিতে পারে। অনন্ত, 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 অনন্ত! শেষদা, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? শিগগিরই ওকে বাড়ি নিয়ে চলো। এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলো অনন্ত। সুবি, 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 বাবা কি বলেছেন মনে আছে তো? যিনি আসছেন তিনি কিন্তু মস্ত মাপের মানুষ, তাকে যোগ্য সম্মান দেবে। কেমন? সতীশ, শরৎ, সুনীল, সুধীর ওরা কোথায়? এই তো মা। সবাই কিন্তু ভালোভাবে থাকবে। বাবা যেমনটা বলেছেন ঠিক তেমনটা করবে। প্রমি, প্রমি, এই তো মা। যাও তাড়াতাড়ি সাজিয়ে ফেলো। হ্যাঁ মা। বাবা, বাবা। বলো শরৎ। শ্রী দ্বিজেন্দ্রলাল রায় এসে পড়েছেন। ওনারা এসে গেছেন? চলো চলো চলো, সবাই চলো 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 চলো। সুবি, এসো। এসো। আসুন আসুন দ্বিজেন বাবু, আসুন আসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনি অসুবিধা হওয়ার কোনো সুযোগ রেখেছেন নাকি? আসুন 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 আসুন, এসো। আসুন আসুন দ্বিজেন বাবু। দ্বিজেন বাবু, এ হলো সুভাষ, আমার নবম সন্তান। আজ ওর 10 বছর পূর্ণ হলো। আপনি ওকে আশীর্বাদ করুন দ্বিজেন বাবু। আপনার জ্ঞান, আপনার মনুষ্যত্ব, আপনার আদর্শের এক অংশ হলেও যেন ও পায়।
দ্বিজেন্দ্রলাল রায় এসেছেন, সুবিকে আশীর্বাদ করছেন। সুভাষ চন্দ্র বসু, আশীর্বাদ করি সুভাষ, বড় হও, জ্ঞানী হও, সৎ হও, এই দেশমাতৃকার উপযুক্ত সন্তান হয়ে ওঠো, মানুষের মতন মানুষ হয়ে ওঠো।